নমস্কার, বইপোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের পড়ে শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা। তো পড়ছি প্রথম পরিচ্ছেদ। শক্তিশীল বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয় খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল। যখন প্রত্যুষে অন্তঃপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন। গুরুচরণ 60 টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন ঠিকাগাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ, চোখমুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুকাটা হাতেই রহিল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়ে বসিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোর রহিল না। শুভ সংবাদ বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা, 10ম বর্ষীয়া আন্নাকালী। সে বলিল, বাবা চলো না দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, মা এক গ্লাস জল আনতো খাই। মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সূতিকা গৃহের রকমারি খরচের কথা। তাহার উপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দৌড় খোলা পাইলে থার্ড ক্লাসের যাত্রীরা পটলা পুটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে, তেমনি মারমার শব্দ করিয়া তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি হু হু করিয়া ঠুকিতে লাগিল। মনে পড়িল গত বৎসর তাহার দ্বিতীয়া কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাধা পড়িয়াছে এবং তাহারও 6 মাসে সুদ বাকি। দুর্গাপূজার আর মাসখানেক মাত্র বিলম্ব আছে। মেজো মেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নাই। আজ বেলা 12টার মধ্যে বিলেতে হিসাব পাঠাইতে হইবে। কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন, ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না, ফাইন হইবে। অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না। সংসারের অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতেও পারিলেন না। হুকাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন। মনে মনে বলিলেন, ভগবান, এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে। তাহারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী? দয়াময়, তোমার দয়ার একটা ভারী মোটরগাড়ি যদি বুকের উপর দিয়ে চলিয়া যায়। আন্নাকালী জল আনিয়া বলিল, বাবা ওঠো, জল এনেছি। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন, আহ, যা মা, গ্যালাসটা নিয়ে যা। সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন। ললিতা ঘরে ঢুকিয়া বলিল, মামা চা এনেছি, ওঠো। চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন। ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল। বলিলেন, সারা রাত জেগে আছিস মা, আয় আমার কাছে এসে একবার বস। ললিতা সলজ্জে কাছে বসিয়া বলিল, আমি রাত্রিরে জাগিনি মামা। এই জীর্ণশীর্ণ গুরুভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তাহার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করিত না। গুরুচরণ বলিলেন, তা হোক, আয় আমার কাছে আয়। ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম তবেই জানতুম একটা কাজ করলুম। ললিতা মাথা হেট করিয়া চা ঢালিতে লাগিল। তিনি বলিতে লাগিলেন, হ্যাঁ মা, তোর দুঃখী মামার ঘরে এসে দিনরাত্রে খাটতে হয় না? ললিতা মাথা নাড়িয়া বলিল, দিনরাত্রে খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। এবার গুরুচরণ হাসিলেন। চা খাইতে খাইতে বলিলেন, হ্যাঁ ললিতা, আজ তবে রান্না বান্নার কি হবে মা? ললিতা মুখ তুলিয়া বলিল, কেন মামা, আমি রাঁধব যে। গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুই রাঁধবি কি মা? রাঁধতে কি তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন, সত্যি? সত্যি, মামিমা দেখিয়ে দেন, আমি কতদিন রাঁধি যে। বলিয়াই মুখ নিচু করিল।
তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন। তাহার এই গুরুতর দুর্ভাবনা দূর হইল। এই ঘরটি গলির উপরেই। চা পান করিতে করিতে জানালার বাহিরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন, শেখর নাকি? শোন শোন। একজন দীর্ঘায়ত বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করল। গুরুচরণ বলিলেন, বসো। আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ হয়? শেখর মৃদু হাসিয়া বলিল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুমি তো বলবে তাই, কিন্তু তাই যে কি শুধু আমি জানি যে? শেখর কহিল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন, আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, কিন্তু বাবা, ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার ঘরে এত কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাধা পড়েছে, তা পড়ুক, সেজন্য দুঃখ করি না শেখর। কিন্তু এই হাতে হাতেই দেখ না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মোড়া সোনার পুতুল, একে শুধু রাজার ঘরেই মানায়। কি করে একে প্রাণ ধরে যার তার হাতে তুলে দেই বলতো? রাজার মুকুটে যে কোহিনূর জ্বলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু কে তা বুঝবে? পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে? বল দেখি বাবা, সে সময় কীরকম শেল বুকে বাজবে? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সাও নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি। গুরুচরণের 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ পুনরায় কহিলেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনি যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি, তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন। শেখর মাথা নাড়িয়া বলিল, আচ্ছা, তা দেখব। গুরুচরণ বলিলেন, ভুলো না বাবা, দেখো, ললিতা তো 8 বছর বয়স থেকে আমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী, কেমন শিষ্ট শান্ত। এক ফোঁটা মেয়ে, আজ থেকে ওই আমাদের রাধাবাড়া করবে, দেবে থবে, সমস্ত এখন ওর মাথায়। এই সময় ললিতা একটিবার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল। তাহার ওষ্ঠাধারের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওর বাপে কিছু কম রোজগার করেছে, কিন্তু সমস্ত এমন করে দান করে গেল যে এই একটা মেয়ের জন্য কিছু রেখে গেল না। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন, আর রেখে গেল নাই বা কী করে? যে যত লোকের যত দুঃখ গুছিয়েছে তার সমস্ত ফলটুকুই আমার এই মাটিকে দিয়ে গেছে, তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমি বলো না শেখর, সত্য কি না? শেখর হাসিতে লাগিল, জবাব দিল না। সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, এমন সকালে কোথা যাচ্ছ? শেখর বলিল, ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে। বলিয়া উঠিয়া দাঁড়াইতেই গুরুচরণ আরেকবার স্মরণ করাইয়া বলিলেন, কথাটা একটু মনে রেখো বাবা। ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখ এমন হাসি, এত দয়ামায়া পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না। শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল। এই ছেলেটির বয়স 25-26। এমএ পাশ করিয়া এতদিন শিক্ষানবিশ করিতেছিল। গত বৎসর হইতে অ্যাটর্নি হয়েছে। তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষপতি হইয়া কয়েক বৎসর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারাতি করিতেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলে এই শেখরনাথ। তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল, এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাদটা মিশিয়া থাকায় উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল। বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করত। প্রথম পরিচ্ছদ শেষ হলো, এবারে দ্বিতীয় পরিচ্ছদ শোনাব।
দ্বিতীয় পরিচ্ছেদ। শ্যামবাজারের এক বড়লোকের ঘরে বহুদিন হইতে শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল। সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাঘের কোনো একটা শুভদিন স্থির করিয়া যাইতে চাহিলেন, কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না। ঝিকে দিয়া বলিয়া পাঠাইলেন, ছেলে নিজে দেখিয়া পছন্দ করিলে তবে বিবাহ দিব। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হইয়া বলিলেন, এ আবার কি কথা? মেয়ে তো দেখাই আছে, কথাবার্তা পাকা হয়ে যাক, তারপরে আশীর্বাদ করার দিন ভালো করে দেখলেই হবে। তথাপি গৃহিণী সম্মত হইলেন না, পাকা কথা কহিতে দিলেন না। নবীন রায় সেদিন রাগ করিয়া অনেক বেলায় আহার করিলেন এবং দিবানিদ্রাটা বাহিরের ঘরেই দিলেন। শেখরনাথ লোকটা কিছু শৌখিন। সে তেতলার যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন ৫-৬ পরে একদিন অপরাহ্নবেলায় সে ঘরের বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। ললিতা ঘরে ঢুকিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বউ দেখতে যাবে না? শেখর ফিরিয়া চাহিয়া বলিল, এই যে। কই, বেশ করে সাজিয়ে দাও দেখি, বউ যাতে পছন্দ করে। ললিতা হাসিল, বলিল, এখন তো আমার সময় নেই শেখরদা, আমি টাকা নিতে এসেছি বলিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গনিয়া গনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া যেন কতকটা নিজের মনেই বলিল, টাকা তো দরকার হলেই নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? শেখর চুলের একপাশ বুরুশ দিয়া সযত্নে উপরের দিকে তুলিয়া দিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, শোধ হবে না হচ্ছে? ললিতা বুঝিতে পারিল না, চাহিয়া রহিল। শেখর বলিল, চেয়ে রইলে, বুঝতে পারলে না? ললিতা মাথা নাড়িয়া বলিল, না, আরও একটু বড় হও, তখন বুঝতে পারবে বলিয়া শেখর জুতা পায়ে দিয়া বাহির হইয়া গেল। রাত্রে শেখর একটা কচের উপর চুপ করিয়া শুইয়াছিল। মা আসিয়া ঘরে ঢুকিলেন। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। মা একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিলেন, মেয়ে কীরকম দেখে এলি রে? শেখর মায়ের মুখের দিকে চাইয়া হাসিয়া বলিল, বেশ। শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী। বয়স প্রায় 50-এর কাছে আসিয়াছিল, কিন্তু এমনি সুন্দর তাহার দেহের বাঁধন যে দেখিলে 35-36-এর অবধি মনে হইত না। আবার এই সুন্দর আবরণের মধ্যে যে মাতৃহৃদয়টি ছিল, তাহা আরও নবীন, আরও কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে, পাড়াগাঁয়ে জন্মিয়া সেইখানেই বড় হইয়াছিলেন বটে, কিন্তু শহরের মধ্যে তাহাকে একদিনের জন্য বেমানান দেখান নাই। শহরের চাঞ্চল্য সজীবতা এবং আচার ব্যবহারও যেমন তিনি স্বচ্ছন্দে গ্রহণ করিতে পারিয়াছিলেন, জন্মভূমির নিবিড় নিস্তব্ধতা ও মাধুর্যও তেমনি হারাইয়া ফেলেন নাই। এই মাটি যে শেখরের কত বড় গর্বের বস্তু ছিল, সে কথা তাহার মাও জানিতেন না। জগদীশ্বর শেখরকে অনেক বস্তু দিয়াছিলেন, অনন্য সাধারণ স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননীর সন্তান হইতে পারিবার ভাগ্যটাকে সে কায়মণি ভগবানের সবচেয়ে বড় দান বলিয়া মনে করিত। মা বলিলেন, ব্যাস, বলে চুপ করে রইলি যে রে? শেখর আবার হাসিয়া মুখ নিচু করিয়া বলিল, যা জিজ্ঞাস করলে তাই তো বললুম। মাও হাসিলেন, বলিলেন, কই বললি? রং কেমন? ফর্সা? কার মতো হবে? আমাদের ললিতার মতো? শেখর মুখ তুলিয়া বলিল, ললিতা তো কালো মা, ওর চেয়ে ফর্সা। মুখ চোখ কেমন? তাও মন্দ নয়, তবে কর্তাকে বলি। এবার শেখর চুপ করিয়া রহিল। মা ক্ষণকাল পুত্রের মুখের দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, হ্যাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? শেখর বলিল, সে তো জিজ্ঞাসা করিনি মা। অতিশয় আশ্চর্য হইয়া মা বলিলেন, জিজ্ঞাসা করিসনি কি রে? যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস, সেইটাই জেনে আসিসনি। শেখর হাসিয়া বলিল, না মা, অকথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনিয়া এবার তিনি অতিশয় বিস্মিত হইয়া ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, তবে তুই ওখানে বিয়ে করবি না দেখছি। শেখর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সেই সময় ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরীর পিছনে আসিয়া দাঁড়াইল। তিনি বাহাত দিয়া তাহাকে সম্মুখের দিকে টানিয়া আনিয়া বলিলেন, কি মা? ললিতা চুপি চুপি বলিল,
কিচ্ছু না মা। ললিতা পূর্বে ইহাকে মাসিমা বলিত, কিন্তু তিনি নিষেধ করিয়া দিয়া বলিয়াছিলেন, তোর আমি তো মাসি হই নে ললিতে, মা হই। তখন হইতে সে মা বলিয়া ডাকিত। ভুবনেশ্বরী তাহাকে বুকের আরও কাছে টানিয়া লইয়া আদর করিয়া বলিলেন, কিচ্ছু না, তবে বুঝি আমাকে শুধু একবার দেখতে এসেছিস? ললিতা চুপ করিয়া রহিল। শেখর কহিল, দেখতে এসেছে, রাঁধবে কখন? মা বলিলেন, রাঁধবে কেন? শেখর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কে তবে ওদের রাঁধবে মা? ওর মামা তো সেদিন বললেন ললিতাই রাধাবাড়া সব কাজ করবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, ওর মামার কি, যা হোক একটা বললেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কে? আমাদের বামুন ঠাকুরুনকে পাঠিয়ে দিয়েছি, তিনি রাঁধবেন। বড় বৌমা আমাদের রান্নাবান্না করছেন, আমি দুপুরবেলা ওদের বাড়িতেই আজকাল খাই। শেখর বুঝিল মায় দুঃখী পরিবারের গুরুবার হাতে তুলিয়া লইয়াছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কোচের উপর কাত হইয়া একখানি ইংরাজি নভেল পড়িতেছিল। বেশ মন লাগিয়া গিয়াছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া শব্দ সাড়া করিয়া দেরাজ খুলিতে লাগিল। শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল, কি? ললিতা বলিল, টাকা নিচ্ছি। হুঁ বলিয়া শেখর পড়িতে লাগিল। ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল। আজ সে সাজিয়া গুজিয়া আসিয়াছিল। তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে। কহিল, 10 টাকা নিলুম শেখরদা। শেখর আচ্ছা বলিল, কিন্তু চাহিয়া দেখিল না। অজ্ঞতা সে এটা ওটা নাড়িতে লাগিল, মিছামিছি দেরি করিতে লাগিল, কিন্তু কিছুতেই কোনো ফল হইল না। তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু গেলেই তো চলে না, আবার তাহাকে ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না, ইহা সে জানিত। কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই, কিংবা কেন কি জানা, এসব তর্ক কোনো দিন মনে উঠে নাই। কিন্তু জীব মাত্রেরই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধি তাহাকে শিখাইয়া দিয়াছিল। অপরে যাহা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে পারে না। সে স্বাধীন ও নয়, এবং মামা মামির অনুমতিতেই তাহার পক্ষে যথেষ্ট নয়। সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। তাহার মৃদুকণ্ঠ শেখরের কানে গেল না। সে জবাব দিল না। ললিতা তখন আরও একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে। এবার শেখর শুনিতে পাইল। বইখানে একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ললিতা একটুখানি রুষ্টভাবে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল? আমরা থিয়েটারে যাচ্ছি যে। শেখর বলিল, আমরা কারা? আমি, আন্নাকালী, চারুবলা, তার মামা। মামাটিকে? ললিতা বলিল, তার নাম গিরিনবাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা এ যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতেই 4-5 দিন মাথার টিকিট পর্যন্ত দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল বোধ করি। হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল। সে মনেও করে নাই এরূপ একটা প্রশ্ন উঠিতে পারে। সে চুপ করিয়া রহিল। শেখর বলিল, একদিন খুব তাস চলছিল না? ললিতা ঢোক গিলিয়া মৃদুস্বরে কহিল, চারু বললে যে। চারু বললে? কি বললে? বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে। আচ্ছা যাও। ললিতা গেল না, সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পাশের বাড়ির চারুবালা তাহার সমবয়সী এবং সই। তাহারা ব্রাহ্ম। শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন 5-7 বছর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল। এতদিন বাকিপুরে পড়িত। কলিকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই, আসেও নাই, তাই শেখর তাহাকে চিনিত না। ললিতা তথাপি দাঁড়াইয়া কাছে দেখিয়া বলিল, মিছে দাঁড়াইয়া রইলে কেন, যাও। বলিয়া মুখের সম্মুখেই বই তুলিয়া লইল। মিনিট 5 মিনিট 5
চুপ করিয়া থাকিবার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, যাব? যেতেই তো বললুম ললিতা। শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটার দেখিবার স্বাদ লোপ পাইল, কিন্তু তাহার না গেলেও যে নয়। কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে। চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতেছে এবং যত বিলম্ব হইতেছে তাহাদের অধৈর্য তত বাড়িতেছে। ইহা সে চোখের উপর দেখিতে লাগিল, কিন্তু উপায় খুঁজিয়া পাইল না। অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না। আবার মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, শুধু আজকের দিনটি যাব? শেখর বইটা একপাশে ফেলিয়া দিয়া থমকাইয়া উঠিল। বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছেও যাও, ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। ললিতা চমকিয়া উঠিল। শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নতুন নহে, অভ্যাস ছিল বটে, কিন্তু 2-3 বৎসরের মধ্যে এরকম শুনে নাই। ওদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে। ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে। এখন তাহাদের কাছেই বা সে কী বলিবে? কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল। সেই জোরেই সে একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল। এখন শুধু সেই স্বাধীনতাই এমন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নহে। সেজন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার, তাহাই আজ তাহার 13 বৎসর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া যাইতে লাগিল। অভিমানে চোখ অশ্রুবর্ণ করিয়া সে আরও মিনিট 5 নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নিজের ঘরে গিয়া ঝিকে আন্নাকালীকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে 10টা টাকা দিয়া কহিল, তোরা আজ যা কালী, আমার বড় অসুখ করছে, সইকে বলগে আমি যেতে পারবো না। কালী জিজ্ঞাসা করিল, কি অসুখ মেজদি? মাথা ধরেছে, গা বমি বমি করছে, ভারী অসুখ করছে বলিয়া সে বিছানায় পাশ ফিরিয়া শুইল। তাহার পর চারু আসিয়া সাধাসাধি করিল, পিড়াপিড়ি করিল, মামিকে দিয়া সুপারিশ করাইল, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারিল না। আন্নাকালী হাতে 10টা টাকা পাইয়া যাইবার জন্য ছটপট করিতেছিল। পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়া না ঘটে এই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল, শেঠজির অসুখ করছে, সে নাই গেল চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা যাই চলো। চারু বুঝিল আন্নাকালী বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও খাটো নয়। সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল। তো আজকের মধ্যে এতটুকুই। আগামীকালকে থেকে 3য় পরিচ্ছেদ শোনাবো। ঠিক আছে, ধন্যবাদ।